হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজকের আমি আলোচনা করব গান্ধী যুগ নিয়ে। মডার্ন হিস্ট্রির বা আধুনিক ভারতের ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটা হচ্ছে গান্ধী যুগ, তাই না? আজকেই কেন আলোচনা করব? তার কারণ আজকে 9ই জানুয়ারি, আজকের এনআরআই দিবস। এই এনআরআই দিবস কেন, কি জন্য পালন করা হয়, গান্ধীজি বাড়ি ফিরেছিল কিভাবে, আমি সবটাই কভার করব এই এক ভিডিওতে। ঠিক আছে, এক ভিডিওতে পুরো গান্ধীজি কভার হবে, ওয়ান শটের ভিডিও। তোমরা শুধু সাথে থাকো। গান্ধীজি যে সমস্ত ঘটনায় জড়িত ছিল সব ঘটনা আমি শুরু থেকে, গান্ধীজির জন্ম থেকে পুরো মৃত্যু পর্যন্ত সব আস্তে আস্তে বলতে বলতে যাব, এবং তোমাদের দেখবে এক ভিডিওতেই তোমাদের মাথায় জিনিসটা কংক্রিটভাবে গেঁথে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই হচ্ছে গান্ধীজি মোহনদাস করমচাঁদ গান্ধী, তাই না? তার পুরো নাম। জন্ম কত সালে? 2 অক্টোবর 1969 সালে, তাই না? 1969। এই দিন শুধু গান্ধীজির জন্মদিন নয়, লাল বাহাদুর শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ছিল এক সময়, সেই লাল বাহাদুর শাস্ত্রীরও কিন্তু জন্মদিন, যে বলেছিল জয় জওয়ান জয় কিষান, তাই না? যাই হোক, তো গান্ধীজির পিতা কে ছিলেন? করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী। মাতা ছিল পুতলিবাই। সন্তান, 4 সন্তান ছিল, ঠিক আছে? হরিলাল, মণিলাল আর রামদাস দেবদাস, ঠিক আছে? দুটো লাল আর দুটো দাস, হরিলাল, মণিলাল, রামদাস, দেবদাস। নেক্সট, গান্ধীজি 1988 সালে, এই 1888 সালে ইংল্যান্ডে যায়, ঠিক আছে, ব্যারিস্টারি পড়তে। ততক্ষণে কিন্তু গান্ধীজি বিবাহিত, ওনার ওয়াইফের কাছ থেকে পারমিশন নিয়েছিল, ঠিক আছে? নিয়ে উনি ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে চলে যায়, ঠিক আছে? 1991 সালে ব্যারিস্টারি পাস করে উনি ভারতে ফিরে আসেন, ঠিক আছে? এর পরের বছর অর্থাৎ 1999 সালে কি করছে উনি? সাউথ আফ্রিকায় চলে যাচ্ছে। সেখানে গিয়ে উনি প্র্যাকটিস করে, ঠিক আছে? এবং ওখানে উনি অনেক সেবামূলক কাজকর্ম করতে শুরু করে, ঠিক আছে? ওই যারা মানে বলে না আপার কাস্ট লোয়ার কাস্ট, ওখানেও তো ব্যাপার ছিল এরকম। তো ওই যারা লোয়ার শ্রেণীর মানুষ ছিল আর কি, তাদের নিয়ে উনি বিভিন্ন আন্দোলন করতে শুরু করে। এবং 1894 খ্রিস্টাব্দে গান্ধীজি কি করে? সাউথ আফ্রিকার নাটালে, যেটা গান্ধীজির কর্মক্ষেত্র ছিল, ঠিক আছে, নাটাল মনে রাখবে, নাটালে গান্ধীজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করে, যেটাকে এনআইসি বলে, ঠিক আছে? নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বোঝা গেল? এরপর চলে আসো 1901 সালে, কি বলছে? কংগ্রেসের কলিকাতা অধিবেশনে গান্ধীজি জয়েন করছে, ঠিক আছে? এইটাই গান্ধীজি কিন্তু প্রথমবার কংগ্রেসের কোনো অধিবেশনে জয়েন করলো, বোঝা গেল? এখানে লিখে দিয়েছি দেখো, প্রথমবারের জন্য যোগদান, বোঝা গেল? তারপরে 1903 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত গান্ধীজি কি করতো? ইন্ডিয়ান ওপিনিয়ন বলে যে পত্রিকা ছিল, সেখানে উনি নিয়মিত লিখতেন, বোঝা গেল? এরপর 1909, খুব ইম্পর্টেন্ট, 1909 সালে উনি লিখছেন কি? হিন্দ স্বরাজ। এইটা উনি কি করছিল? উনি জাহাজের উপরে লিখেছিল, তাই না? উনি জাহাজ করে যখন ফিরছিলেন তখন কিন্তু হিন্দ স্বরাজটা উনি লিখছিলেন, বোঝা গেল? আর এখানে উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছিলেন, সেটা কি? বলেছিল, ব্রিটিশ রাজ ব্রিটিশের রাজনৈতিক প্রভুত্ব আমাদের প্রকৃত শত্রু নয়। তাহলে প্রকৃত শত্রু কি? আমাদের প্রকৃত শত্রু হলো আধুনিক শিল্প সভ্যতা। এই কথাটা কিন্তু হিন্দ স্বরাজেই গান্ধীজি লিখেছিল। হিন্দ স্বরাজের ইংরাজি ইন্ডিয়ান হোম রুল, ঠিক আছে? ইন্ডিয়ান হোম রুল। নেক্সট 1914 সাল, গান্ধীজি কী করছে? এই যে সাউথ আফ্রিকার নাটাল ওনার কর্মক্ষেত্র, ওখানে ভারতীয় ত্রাণ আইন উনি পাস করাচ্ছেন, ঠিক আছে? এরপরে হচ্ছে সেই বিখ্যাত সাল 9ই জানুয়ারি 1915 সাল, ঠিক আছে? আজকের ডেট 9ই জানুয়ারি। কী করছে? বাপু বাড়ি ফিরছে, গান্ধীজি দেশে প্রত্যাবর্তন করছে, ঠিক আছে? যেহেতু উনি বিদেশ থেকে বাড়ি ফিরছে, তাই জন্যই ওই দিনটাকে এনআরআই ডে বলা হয়, ঠিক আছে? যেটাকে বাংলায় বলে প্রবাসী ভারতীয় দিবস, তাই না? নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, বোঝা গেল? তো তোমরা বলবে এবছর প্রবাসী ভারতীয় দিবসের থিম কি, ঠিক আছে? এটা তোমরা সবাই কমেন্ট বক্সে লিখবে, যারা জানো না তারা গুগল সার্চ করে হলেও লিখবে, ঠিক আছে? এরপর দেখো, এই সালেই অর্থাৎ 1915 সালেই রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে একটা চিঠি লিখেছিল। সেই চিঠিতেই তাকে কিন্তু মহাত্মা বলে সম্বোধন করেছিল, ঠিক আছে? মহাত্মা মানে গ্রেট সোল, তাই না? তাহলে যদি প্রশ্ন আসে যে গান্ধীজিকে কে মহাত্মা উপাধি দেয়, তখন আমরা কার নাম নেব? রবীন্দ্রনাথ ঠাকুর, বোঝা গেল? এর পরের গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি? ওই বছরই অর্থাৎ 1915 সালেই গান্ধীজি আর একটা উপাধি পাচ্ছে, সেটা কি? কাইজার ই হিন্দ। সাউথ আফ্রিকাতে জনসেবার জন্য, ঠিক আছে, গান্ধীজি খুব ফেমাস হয়েছিল। ওই সময় ভাইসরয় কে ছিল ইন্ডিয়ার? লর্ড হার্ডিঞ্জ।
লর্ড হার্ডিংস তথা ব্রিটিশ সরকার গান্ধীজিকে কাইজার ই হিন্দ উপাধি দিচ্ছে, ঠিক আছে। তাহলে 1915 সালেই গান্ধীজি দুটো উপাধি পাচ্ছে, প্রথম উপাধি মহাত্মা আর দ্বিতীয় উপাধি কাইজার ই হিন্দ, বোঝা গেল। এরপর দেখো, এই কাইজার ই হিন্দ এর আক্ষরিক অর্থ কি? ভারতের সম্রাট, ঠিক আছে। ইংরেজরা 1900 থেকে 1947 সাল পর্যন্ত এই উপাধিটা দিত, ঠিক আছে, মানে 1900 পর থেকে যতদিন ভারতে ছিল ভারতীয়দের দিত। কেন না, পাবলিক সার্ভিস যারা করতো তাদেরকে এটা দিত, বোঝা গেল। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে। ইনি গান্ধীজিকে বলেছিলেন যে তুমি প্রথমে সারা দেশ ঘোরো। সবে তো গান্ধীজি বাড়ি এসছে, তাই না? 1915 সালে সবে বাড়ি এসছে, দেশকে তো চিনতে হবে দেশ সেবা করার জন্য, তাই জন্য গান্ধীজিকে সারা দেশ উনি ঘুরতে বললেন, ঠিক আছে। উনি ট্রেনে চেপে বা যেখানে যেভাবে হয় সারা দেশ ঘোরে এবং প্রকৃত ভারতবর্ষ উনি চেনেন, বোঝা গেল। এই গোপাল কৃষ্ণ গোখলে এই বলেছিল, ঠিক আছে, যে বাংলা যা আজকের ভাবে ভারত তা তার পরের দিন পাবে, তাই না? হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এই কথাটা কিন্তু গোপালকৃষ্ণ গোখলের কথা, বোঝা গেল। আর ইনি একটা মানে মানে সভা প্রতিষ্ঠা করেছিল, মানে সভা ঠিক না, ইনি একটা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল, তার নাম সার্ভেন্ট অফ ইন্ডিয়া, বোঝা গেল। যাই হোক, এরপর দেখো 1916 সাল। 1916 সালে কি হচ্ছে? সবরমতী আশ্রম, মানে সবরমতীতে গান্ধীজির আশ্রম সেটা প্রতিষ্ঠা করছে। আর কি, এটা হচ্ছে সবরমতী নদীর তীরেই ছিল, খুব বেসিক জিনিস। এরপর 1916 সাল ভীষণ ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা আছে। কি হয়? গান্ধীজির প্রথম মেজর পাবলিক অ্যাপিয়ারেন্স কোথায়? বিএইচইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তাই না? যেটা কে প্রতিষ্ঠা করেছিল? মদন মোহন মালব্য, তাই না? মদন মোহন মালব্য কি করছে? বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছে, এই বছরই প্রতিষ্ঠা করছে, ঠিক আছে। আর ওখানে গান্ধীজি প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স হচ্ছে গান্ধীজি। আর এই মদন মোহন মালব্যরই বংশধর কে জানো? মদন মোহন মালব্যরই বংশধর হচ্ছে আমাদের মালব্য সাহেব, ঠিক আছে, ডিজি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিজি, ঠিক আছে। উনি কিন্তু এই মদন মোহন মালব্যরই বংশধর, এখন আর ডিজি নয়, ঠিক আছে, উনি এখন মানে রিটায়ার করে গেছে। তো উনি ছিলেন মদন মোহন মালব্যর বংশধর। যাই হোক, 1917 সালে কি হচ্ছে? চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত, ঠিক আছে। এই চম্পারণে কি হতো? ওখানে তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলন ছিল। তিন কাঠিয়া ব্যবস্থাটা কি? কোনো একটা জমি যখন সরকার মানে মানে কোনো কৃষক চাষ করবে, তার মধ্যে 1 বিঘা অর্থাৎ 20 কাঠার মধ্যে 3 কাঠায় নীল চাষ করতে হবে, বোঝা গেল। এবং ওটা করতেই হবে, ওটাই সরকারের নিয়ম। এবং ওই নীল চাষ করার পর ওই যে নীলের দাম কত হবে সেটা ঠিক করবে সরকার, চাষিদের কোনো অধিকার ছিল না। তো এটা একটা অন্যায়। তো এর বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করছিল। সেখানকার স্থানীয় নেতা ছিল কে? রাজকুমার শুক্লা। সে গান্ধীজিকে ডাকে, গান্ধীজি সেখানে যায়, গিয়ে আন্দোলন শুরু করে, বোঝা গেল। অন্যান্য নেতা কারা ছিল? রাজেন্দ্র প্রসাদ, যে পরবর্তীকালে ভারতের প্রথম প্রেসিডেন্ট হয়েছিল, জে বি কৃপালিনী, মহাদেব দেশাই। এই মহাদেব দেশাই গান্ধীজির সেক্রেটারি ছিল, ঠিক আছে, গান্ধীজির সেক্রেটারি ছিল, বোঝা গেল। যাই হোক, এরপরে কি হচ্ছে? গান্ধীজি ওখান থেকে গ্রেপ্তার হচ্ছে। আর এই যে সত্যাগ্রহ করছে না ভারতে, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কিন্তু চম্পারণ সত্যাগ্রহ, বোঝা গেল। যাই হোক, তো গান্ধীজি গ্রেপ্তার হলো। এবং গান্ধীজির আন্দোলনের প্রকৃতি কী ছিল? সব সময় ছিল অহিংস ও সত্যাগ্রহ। তা একটা মানুষ তো এমনি এমনি আর এই আন্দোলন করতে পারে না, কোথাও থেকে তো শিখেছে অহিংস জিনিসটা কি, সত্যাগ্রহ জিনিসটা কি। তা কোথা থেকে শিখেছিল? অহিংসটা শিখেছিল দ্য কিংডম অফ গড বলে একটা বই থেকে, যে বইটা কে লিখেছিল? লিও টলস্টয়। আর সত্যাগ্রহ এটা কোথা থেকে শিখেছিল? আনটু দ্য লাস্ট বলে একটা বই থেকে, যে বইটা লিখেছিল জন রাস্কিন, বোঝা গেল। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো মাথায় রাখবে। নেক্সট, আমেদাবাদ মিল স্ট্রাইক। আমেদাবাদ কোথায় আছে? গুজরাট, তাই না? গুজরাটে তোমরা এমনি জানো কাপড়ের ব্যবসার জন্য গুজরাট বিখ্যাত, তাই না? সুতরাং ওখানে মিল স্ট্রাইক তো হবেই, গান্ধীজি এসে গেছে। যাই হোক, তো কারণটা কি ছিল? কাপড় কলের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধা প্রদান। তো বেতন খুবই কম ছিল, তাই জন্য ওখানকার যে স্থানীয় নেতা ছিল অনুসুয়া সারাভাই, সেই অনুসুয়া সারাভাই গান্ধীজিকে ডাকে এবং গান্ধীজি এখানে এসে আন্দোলন শুরু করে। এবং যাতা আন্দোলন নয়, হাঙ্গার স্ট্রাইকে বসে যায় কিন্তু, আমরণ অনশন, বোঝা গেল। এইটাই হচ্ছে গান্ধীজির প্রথম হাঙ্গার স্ট্রাইক বা প্রথম আমরণ অনশন, বোঝা গেল। তারপরে কি 1918 সালেই হচ্ছে খেদা সত্যাগ্রহ। খেদাও আছে গুজরাটে। এর কারণটা কি ছিল? কারণ হচ্ছে 23% ট্যাক্স বৃদ্ধি করা হয়েছিল, ঠিক আছে, ওই খেদা ওই জায়গাটায়। তো এবার 23% ট্যাক্স বৃদ্ধি, এই খাজনা মানে মানে খুব মানে চাপের ব্যাপার, তাই না? তো এর জন্য কি হচ্ছিল? গান্ধীজি ওই ট্যাক্সের এগেনস্টে এই খেদা সত্যাগ্রহ শুরু করলো, ঠিক আছে। এখানকার অন্যান্য নেতা কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল আর ইন্দুলাল যাজ্ঞিক, বোঝা গেল।
এই ইন্দুলাল যাজ্ঞিকের একটা পত্রিকা ছিল, তাই না? তার নাম হচ্ছে ইয়ং ইন্ডিয়া। গান্ধীজি এটা 1919 সাল থেকে 1931 সাল পর্যন্ত এই ইয়ং ইন্ডিয়ায় নিয়মিত লিখতেন। বোঝা গেল? নেক্সট 1919 খ্রিস্টাব্দে হচ্ছে রাওলাট অ্যাক্ট, যেটাকে কালা কানুন বলা হয়। রাওলাট অ্যাক্ট অ্যাকচুয়ালি কি? অ্যারেস্ট অ্যান্ড ইমপ্রিজন সাসপেক্টস উইদাউট ট্রায়াল। মানে কি? মানে হচ্ছে ধরো আমি পুলিশ, ধরো তোমার মনে হলো তুমি অপরাধী, আমি জাস্ট তোমাকে ধরবো, জেলে ঢুকিয়ে দেবো, কোনো বিচার হবে না। ব্যাপারটা কেমন হবে? খুব খারাপ না? এটা তো বিচারের ব্যবস্থা করতে হবে, নাহলে তো যাকে তাকে যে সে তুলে নেবে। তো এইটাই করতে চেয়েছিল ইংরেজরা, যেটাকে বলছে রাওলাট অ্যাক্ট, আর যেটাকে বলা হচ্ছে কালা কানুন। গান্ধীজি ওই জন্যই এখানে বলেছিল নো অ্যাপিল, নো ভকিল, নো দলিল, তাই না? মানে কোনো অ্যাপিল নেই, কোনো উকিল লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট অ্যারেস্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো গান্ধীজির এটার এগেনস্টে যায়। গান্ধীজি কি করে? গান্ধীজি 6ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া স্ট্রাইক করে দেয়, যেটাকে বলা হয় গান্ধীর রাওলাট সত্যাগ্রহ। বোঝা গেল? এই রাওলাট সত্যাগ্রহের জন্যই, ঠিক আছে, 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে জালিয়ান ওয়ালাবাগ নামক একটা স্থানে, পাঞ্জাবে অমৃতসরের কাছে, তাই না? তো যারা অনেকে ঘুরতে গেছে জায়গাটা দেখেছে, তো যাই হোক, ওখানে কি করছে, ওখানে কিছু লোক শান্তিপ্রিয়ভাবে, মানে মানে জাস্ট মানে পেশেন্স রেখেই আর কি, খুব ঠান্ডাভাবেই নর্মাল সত্যাগ্রহের মতোই আর কি আন্দোলনটা করছিল। তো সেখানে কি হলো? সেখানে জেনারেল ও ডায়ার গুলি চালানোর অর্ডার দিল, হয়ে গেল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড। বোঝা গেল? যেটাকে ইংরাজিতে বলা হয় জালিয়ান ওয়ালাবাগ ম্যাসেকার, তাই না? তো জেনারেল ও ডায়ার এই অর্ডারটা দিয়েছিল, যদিও 1940 খ্রিস্টাব্দে ওই জেনারেল ও ডায়ারকে উধম সিং মেরে আসবে, তাই না, বিদেশে গিয়ে। তো এই নিয়ে একটা সিনেমাও আছে উধম সিং, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। যাই হোক, এই যে ভয়ঙ্কর ঘটনার পরে গান্ধীজি কি লিখছে? ইয়ং ইন্ডিয়াতেই লিখছে, দিস স্যাটানিক গভর্নমেন্ট ক্যান নট বি মেন্ডেড, ইট মাস্ট বি এন্ডেড। ঠিক আছে? এই মানে পাগল সরকারের আর কি কোনো সংশোধন হতে পারে না, এই সরকারকে শেষ করতে হবে। এটা কোথায় লিখছে গান্ধীজি? ইন্দুলাল যাজ্ঞিকের যে ইয়ং ইন্ডিয়া লিখেছিল, বলেছিলাম না ইন্দুলাল যাজ্ঞিকের ইয়ং ইন্ডিয়া গান্ধীজি লিখছে, তো সেখানেই এই কথাটা উনি লিখেছিলেন। বোঝা গেল? আর এখানে গান্ধীজি আর একটা কথা বলেছিল, আই হ্যাভ কমিটেড এ হিমালয়ান ব্লান্ডার। বোঝা গেল? নেক্সট হচ্ছে খিলাফত আন্দোলন 1919 খ্রিস্টাব্দে। ঠিক আছে, খিলাফত আন্দোলনের যে ভারতের নেতা কে ছিল? দুই আলী ব্রাদার্স, তাই না? আলী ব্রাদার্স কে কে? শওকত আলী আর মোহাম্মদ আলী। এই শওকত আলী মানে আমাদের এই নেতা শওকত আলী নয়, ঠিক আছে? তো এরা হচ্ছে মৌলানা শওকত আলী ও মোহাম্মদ শওকত আলী। বুঝতে পারলে? এই আমাদের লোকাল নেতা না। তো যাই হোক, তো এই দুই ব্রাদার্স এরা ছিল খিলাফত আন্দোলনের নেতা। যাই হোক, 1919 খ্রিস্টাব্দে কি হচ্ছে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স হচ্ছে। কোথায় হচ্ছে? দিল্লিতে। বোঝা গেল? এবং এখানে প্রেসিডেন্ট কাকে বানানো হচ্ছে? গান্ধীজিকে বানানো হচ্ছে। ঠিক আছে? কেন না, গান্ধীজি ছিল এই খিলাফত কনফারেন্সের মূল উপদেষ্টা। বোঝা গেল? তো এই খিলাফত আন্দোলনকে সমর্থন করে খিলাফত আন্দোলনকে সমর্থন করার জন্য গান্ধীজি ব্রিটিশ সরকার দ্বারা প্রাপ্ত কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করে। আমি তোমাদের বললাম 1915 সালে গান্ধীজি দুটো উপাধি পেয়েছিল, মহাত্মা আর হচ্ছে কাইজার ই হিন্দ। তো সেটা এই খিলাফত আন্দোলনকে সমর্থন করে 1919 সালে উনি ত্যাগ করে দেয়। ঠিক আছে? 4 বছরের জন্য উপাধিটা ওনার কাছে ছিল। যাই হোক, এবার শুরু হচ্ছে অসহযোগ আন্দোলন। ঠিক আছে? অসহযোগ আন্দোলন কবে শুরু হওয়ার কথা ছিল? 1920 সালে 1 আগস্ট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই দিন কি হয়? বাল গঙ্গাধর তিলক মারা যায়, তাই না? উনি যখন মারা যায়, তো ওই দিনটা রেস্ট দিয়ে পরের দিন থেকেই অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়। বোঝা গেল? এটাই হচ্ছে বিশ্বের প্রথম অস্ত্রবিহীন আন্দোলন। খুব ইম্পর্টেন্ট, এটাই বিশ্বের প্রথম অস্ত্রবিহীন আন্দোলন। যাই হোক, অসহযোগ আন্দোলনের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা ছিল। মেদিনীপুরের নেতা কে ছিল? ধীরেন্দ্রনাথ শাসমল। কিভাবে মনে রাখবে? অসহযোগ আন্দোলন না, এখানে কি হবে? এখানে কোনো হিংসাত্মক ঘটনা হবে না, ধীরে 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 কাজ করা হবে, তাই না? ধীরে ধীরে পদক্ষেপ তোলা হবে, সেখান থেকে মনে রাখবে ধীরেন্দ্রনাথ শাসমল। বোঝা গেল? নেক্সট কি? চা বাগানের নেতা ছিল যতীন্দ্রমোহন সেনগুপ্ত। বোঝা গেল? এটা একটু মুখস্থ রাখবে। কিন্তু এই অসহযোগ আন্দোলনের তীব্রতা, এই অসহযোগ আন্দোলনের তীব্রতা বাড়ানোর জন্য গান্ধীজি কি করেছিল? অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনকে একসঙ্গে মার্জ করে দিয়েছিল, যোগ করে দিয়েছিল, তাই না? এরপরে দেখো গন্ডগোলটা হয়ে গেল, এটা অতিরিক্ত বেড়ে গেল। 1922 খ্রিস্টাব্দে কি হলো? হিংসাত্মক রূপ ধারণ করেছে অসহযোগ আন্দোলন। ঠিক আছে? হিংসাত্মক হবে, বানানটা একটু ভুল হয়ে গেছে। যাই হোক, তো যখন এটা হিংসাত্মক রূপ ধারণ করে তখন কি হচ্ছে? 5ই ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দ, মনে রাখবে 5ই ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দ
ক্ষুব্ধ জনতা কি করছে, উত্তরপ্রদেশের যে গোরক্ষপুর জায়গা আছে ওখানে চৌরিচৌরা নামক স্থানের এক থানায় আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা, তাই না? যখন এই কাজটা করছে তখন 22 জন পুলিশ পুড়ে মারা যাচ্ছে। এটা তো গান্ধীজির এগেনস্টে, তাই না? অসহযোগ আন্দোলনের লোকরাই কাজটা করেছিল, কিন্তু কাজটা তো গান্ধীজির নীতির এগেনস্টে, তাই না? গান্ধীজি তো সবসময় কি চাইতো, নন ভায়োলেন্স, কিন্তু এখানে 22 জন পুলিশ মারা যায়। গান্ধীজির ঠিক 25শে ফেব্রুয়ারি 1922 সাল, 25শে ফেব্রুয়ারি 1922 সাল, মাথায় রাখবে, গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করছে। বোঝা গেল, অসহযোগ আন্দোলন এখানেই শেষ। এই আন্দোলন শেষ হতে অনেকেই কিন্তু জিনিসটা ঠিকঠাকভাবে নেয়নি। তার মধ্যে 1 নম্বরে নেতাজি। উনি কি বলেছিলেন, এটা জাতীয় দুর্ঘটনা। বোঝা গেল। নেতাজির রাজনৈতিক গুরু CR দাস, তিনি কি বলেছিলেন, সারা ভারতই আজ বিশাল কারাগার, কি যায় আসে যদি আজকের ভিতরে থাকি বা বাড়ি থাকি, তাই না? যদি হাজতের ভিতরে থাকি বা বাড়ি থাকি তাতে কোনো যায় আসে না, একই ব্যাপার। এটা CR দাসের কথা। চলো, জওহরলাল নেহরু কি বলছে দেখা যাক। বলছে, আমরা দেখিলাম সমস্ত গ্রামাঞ্চল উদ্দীপনায় এক আশ্চর্য উত্তেজনায় ভরপুর হলো। তার বাবা মতিলাল নেহরু সে কি বলছে, এক ক্ষুদ্র অংশের অসহিষ্ণুতার জন্য সারা দেশবাসীকে শাস্তি দিলেন গান্ধীজি। বোঝা গেল। তো এই 4টে স্টেটমেন্ট একটু মনে রাখবে, তবে নেতাজিরটাই মনে রাখলেই কাজ হয়ে যায়। নেক্সট কি, এই যে গান্ধীজি অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করলো, তার জন্য অনেকেই বললাম জিনিসটা ঠিকভাবে নেয়নি। তার মধ্যে দুজন ছিল, একজন হচ্ছে CR দাস আর মতিলাল নেহেরু, ঠিক আছে? মানে এই যে দুজন আর কি, এই যে দুজন এক্ষুনি বললাম না, মানে CR দাস আর মতিলাল নেহেরু, এরা স্টেটমেন্টও দিয়েছিল। তো যাই হোক, এরা কি করেছে, এরা দুজনে মিলে একটা দল তৈরি করে দিয়েছে 1923 খ্রিস্টাব্দে, যার নাম দেওয়া হয় স্বরাজ্য দল। বোঝা গেল। এই স্বরাজ্য দলের দুটো কনসেপ্ট ছিল। স্বরাজ্য দল যারা স্বরাজ্য দলের পক্ষে ছিল তাদেরকে বলা হতো প্রো চেঞ্জার, আর স্বরাজ্য দল প্রতিষ্ঠার বিপক্ষে যারা ছিল তাদেরকে বলা হতো নো চেঞ্জার। প্রো চেঞ্জারের মধ্যে কারা কারা থাকবে, অবশ্যই CR দাস আর মতিলাল নেহরু তো থাকবেই, ওরাই তো প্রতিষ্ঠা করেছে। এর সাথেও বিঠলভাই প্যাটেল ও মদন মোহন মালব্য, মানে গান্ধীজির গুরু, তাই না? এরা সবাই ছিল। নো চেঞ্জারের মধ্যে কারা কারা ছিল, দেখো এখানে ছিল বিঠলভাই আর এখানে আছে বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, নো চেঞ্জার। এখানে দেখো গান্ধীজির গুরু ছিল মদন মোহন মালব্য, এখানে গান্ধীজি আছে। বোঝা গেল। আর তার সাথে রাজেন্দ্র প্রসাদ সহ অন্যান্য অনেকে ছিল। হলো। এরপরে আসছে 1924 সাল। 1924 সালে কি হচ্ছে, গান কংগ্রেসের বেলগাঁও অধিবেশন। এটা ইম্পর্টেন্ট কেন, কেননা গান্ধীজি এই একটা অধিবেশনেই প্রেসিডেন্ট হয়েছিল কংগ্রেসের। আর এটাই গান্ধীজির প্রথম ও শেষবারের জন্য কংগ্রেসের প্রেসিডেন্ট। গান্ধীজি আর কোনো দিন কংগ্রেসের কোনো প্রেসিডেন্ট হননি। সুতরাং মনে রাখবে 1924 সালের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি ছিল প্রেসিডেন্ট। এরপরে কি হচ্ছে, 31শে ডিসেম্বর 1929 সাল। এই যে 1929 সাল, এই সময় প্রেসিডেন্ট কে ছিল কংগ্রেসের, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু 31শে ডিসেম্বর 1929 সালে কি করছে, উনি রাবি নদীর তীরে ট্রাইকালার হোস্ট করছে, ঠিক আছে? একদম দেখো 1929 সালের শেষ দিনে। তারপরে 1 তারিখে মনে হয় একটু পার্টি ফার্টি করেছে সবাই, আবার 2 তারিখে আবার সবাই বললো যে না না না, আমাদের আবার কাজে ব্যাক করতে হবে। কি কাজ করব, এবার একটু স্বাধীনতা দিবস পালন করে নেবো, সে যা হবে দেখা যাবে। কবে পালন করব, 26শে জানুয়ারি। বুঝতে পারলে? মানে আমি একটু মজা করে বললাম মাথায় রাখার জন্য। তো যাই হোক, তো 26শে জানুয়ারি 1930 সাল, পরাধীন ভারতেই এরা স্বাধীনতা দিবস পালন করে নিয়েছে। বোঝা গেল। আর এই স্বাধীনতা শপথ বাক্য পাঠ করিয়েছিল কে, গান্ধীজি নিজে। বোঝা গেল। তো তোমরা এবার বুঝতে পারছো এই 26শে জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, এই দিনটাকে স্মরণ করার জন্য। বোঝা গেল। মানে অ্যাকচুয়ালি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় তার কারণ হচ্ছে ওই দিন সংবিধান লাগু হয়েছিল বলে, কিন্তু নেহরু ওই দিনটাকেই কেন বেঁচেছিল, কেননা এই দিনটা ওরা প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল বলে। যাই হোক, নেক্সট কি হচ্ছে, আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলনের মধ্যে আমরা কি পড়বো, ডান্ডি মার্চ। আচ্ছা, সল্ট ট্যাক্স এই সময় বা লবণ আইনের যে মানে কর আর কি, ট্যাক্স, সেটা খুব বেশি ছিল, এই জন্য গান্ধীজি লিখেছিল যে এটা নিয়ে ভাবার জন্য, ঠিক আছে? কিন্তু ব্রিটিশরা এটা রিফিউজ করেছিল। তাই জন্য গান্ধীজি বাইবেল থেকে একটা কথা বলেছিল, এটা কিন্তু বাইবেলের কথা, বুঝলে? অন দ্য বেন্ডেড নিজ, ঠিক আছে, আই আক্স ফর এ ব্রেড অ্যান্ড আই হ্যাভ রিসিভ স্টোন ইনস্টেড। বলছি আমি নতজানু হয়ে আমি একটা রুটি চেয়েছি, কিন্তু আমি কি পেলাম তার পরিবর্তে, পাথর পেলাম। এই কথাটা এই সময় গান্ধীজি বলেছিল, ঠিক আছে? ঠিক ডান্ডি মার্চের আগেই বা অসহযোগ আন্দোলনের আগেই। এটা কিন্তু বাইবেলের কথা। গান্ধীজি একটু সমস্ত ধর্মগ্রন্থই পড়তো উনি, তাই না? তাই জন্য সমস্ত কথাই ওনার বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেও শোনা যায়। যাই হোক, তো এরপরে কি হচ্ছে, গান্ধীজি যখন কোনো রিপ্লাই পেল না তখন কি হচ্ছে,
12ই মার্চ 1930 সালে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে বেরিয়ে পড়লো 78 জনকে নিয়ে। ঠিক আছে, যাত্রা শুরু করলো। যাত্রা অনেক দূর। কত দূর? 241 কিলোমিটার দূর। ঠিক আছে, কোথায় যাবে এরা? ডান্ডিতে যাবে। এই জায়গাটায় পৌঁছলো কবে? 5ই এপ্রিল 1930 সাল। ঠিক আছে, মানে ভাবো, শুরু করেছিল 12ই মার্চ, আর গেছে 5ই এপ্রিল, মানে 24 দিন। 24 দিন 241 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ডান্ডি এসে পৌঁছচ্ছে গান্ধীজি। বুঝলে? ওরা শুরু করেছিল 78 জনকে নিয়ে, গান্ধীজি, কিন্তু রাস্তায় হাজার হাজার লাখ লাখ মানুষ যোগ দেয়। আর রাস্তাতেই সরোজিনী নাইডু আর একটা অন্য দিক দিয়ে, মানে ধরো গান্ধীজি এখান দিয়ে যাচ্ছে, সরোজিনী নাইডুর একটা মিছিল এসে গান্ধীজিকে মাঝখানে রাস্তায় জয়েন করেছিল। বুঝতে পারলে? তো এই সরোজিনী নাইডু মানে অ্যাক্টিভভাবে খুব রোল প্লে করেছিল, বুঝতে পারলে, গান্ধীজির সাথে। আর সরোজিনী নাইডুর সাথে প্রচুর মহিলা জয়েন করেছিল। ভারতবর্ষে প্রথমবার কোনো জাতীয় আন্দোলনে মহিলারা ব্যাপকভাবে যোগদান দিয়েছিল। বোঝা গেল? এবার এত বড় আন্দোলনে যাচ্ছে, এই সময় মানে তোমরা যখন কোথাও যাও আর কি, দূরে, ঠিক আছে, তো লং ড্রাইভে যাচ্ছ, কিছু তো গান চালিয়ে দেবে। তো এত বড় একটা আন্দোলনে যাচ্ছে, তখন সবাই একটা ভজন গাইছিল, রঘুপতি রাঘব রাজারাম, তাই না? ঠিক আছে, যার লেখককে বিষ্ণু দিগম্বর পলুস্কর। এছাড়াও গান্ধীজির আর একটা ফেভারেট ভজন ছিল, ঠিক আছে, সব থেকে ফেভারেট, সেটা কি? ভিষ্ণবা জানতো, ভিষ্ণবা জানতো, ঠিক আছে, যেটা লেখক হচ্ছে নরসিংহ মেহতা, এটাও মনে রাখবে, ঠিক আছে। এটা গান্ধীজির ফেভারিট ভজন। যাই হোক, এরপরে কি হচ্ছে? 5ই এপ্রিল কি হচ্ছে? গান্ধীজি এসে পৌঁছচ্ছে, একদিন রেস্ট নিল। 6ই এপ্রিল 1930 সালে কি হলো? গান্ধীজি নিজের হাতে নুন তৈরি করে আইন অমান্য করলো। বোঝা গেল? এরপর কি হচ্ছে? ঠিক তার কিছু মাস পরে আর কি, 5 মে 1930 সাল, গান্ধীজি সুরাটের ধরসানা লবণ গোলা অধিকারের ভাবনা চিন্তা করে। মানে সুরাটে একটা লবণ গোলা ছিল ইংরেজদের, তার নাম ছিল ধরসানা লবণ গোলা। সেটা অধিকারের ভাবনা চিন্তা করে। ঠিক আছে, 5 তারিখেই অধিকার করবে এরকম একটা ভাবে, কিন্তু ওই দিনই ভোর রাত্রে বা মিড রাত্রে আর কি গান্ধীজিকে অ্যারেস্ট করে নেওয়া হয়। তো গান্ধীজিকে অ্যারেস্ট করে নিলে এই যে গান্ধীহীন আন্দোলন চলছে, তার নেতা কে হয়ে গেলেন? আব্বাস তৈয়বজি। ঠিক আছে, আর আব্বাস তৈয়বজি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের প্রশ্নটা ঠিক এইভাবেই আসবে যে ডান্ডি অভিযানে গান্ধীজি অ্যারেস্ট হওয়ার পরে আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? সেটা হবে আব্বাস তৈয়বজি। বোঝা গেল? কিন্তু তাকেও গ্রেপ্তার করে নেওয়া হয়। উনি যখন গ্রেপ্তার হয়, তারপর তারপর আন্দোলনকে লিড করছে সরোজিনী নাইডু। বোঝা গেল? এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আইন অমান্য আন্দোলন চলছিল, যেমন উড়িষ্যার নেতা কে ছিল? গোপবন্ধু চৌধুরী, যাকে উৎকল মণি বলা হয়, তাই না? মাদ্রাজ, মাদ্রাজের নেতা কে ছিল? চক্রবর্তী রাজা গোপালাচারী। বোঝা গেল? মহিলাদের নেত্রী দুজন ছিল, এক হচ্ছে সরোজিনী নাইডু, আর দুই হচ্ছে বাসন্তী দেবী। ইনি হচ্ছে সিআর দাসের ওয়াইফ। ঠিক আছে, চিত্তরঞ্জন দাসের ওয়াইফ। যাই হোক, আর এছাড়াও উত্তর পশ্চিম সীমান্ত, মানে এই ধরো ভারতবর্ষ, তার এই সীমান্তটা, উত্তর পশ্চিম সীমান্তের নেতা কে ছিল? খান আব্দুল গফফর খান, যাকে বলা হয় সীমান্ত গান্ধী। নেক্সট 1930 সাল, প্রথম গোলটেবিল বৈঠক হচ্ছে। ঠিক আছে, কিন্তু গান্ধীজি যায়নি, গান্ধীজি সহ কংগ্রেস যায়নি। বোঝা গেল? তো গান্ধীজি যাবে কি করে? গান্ধীজি তো অলরেডি অ্যারেস্ট হয়ে পড়ে আছে, তাই না? আইন অমান্য আন্দোলনের সময় গান্ধীজি অ্যারেস্ট হয়ে গেছে, সবাই অ্যারেস্ট হয়ে আছে, গান্ধীজি তো এখানে অ্যারেস্ট হয়ে গেছে। তো যাই হোক, গান্ধীজি যায়নি মানে কংগ্রেসও যায়নি। বোঝা গেল? তো গান্ধীজি না গেলে কোনো মিটিংই ঠিক হবে না, সে তুমি যতই গোলটেবিল বৈঠক করো না কেন। তাই জন্য গান্ধীজির সঙ্গে মিটিং করতে হবে। কবে? 5ই মার্চ 1931 সাল, গান্ধী আরোইন চুক্তি। ঠিক আছে, এই চুক্তির ফলাফল কি হলো? ইংরেজদের তরফ থেকে বলা হলো, ঠিক আছে, আমরা লবণ আইন বিলোপ করে দিলাম। আর কি? রাজনৈতিক বন্দীদের মুক্তি করে দিলাম। এই জায়গাটা আমি একটু পরে বলবো, ঠিক আছে। আর গান্ধীজির তরফ থেকে কি বলা হলো? আইন অমান্য আন্দোলন আমি প্রত্যাহার করে নেব, আর গান্ধী তথা কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেবে। আচ্ছা চলো, এখানে একটু বলে দিই, এই যে রাজনৈতিক বন্দী ছিল না, এরা কিন্তু শুধু রাজনৈতিক বন্দী হলেই হবে। যদি কোনো সশস্ত্র বাহিনীর নেতা টেতা হয় তখন কিন্তু হবে না। সুতরাং সশস্ত্র বাহিনীর নেতা কে ছিল ওই সময়? ভগৎ সিং, রাজগুরু, সুখদেব। সুতরাং তাদেরকে কিন্তু ছাড়া হয়নি। এই জন্যই এই জায়গায় অনেকে গান্ধীজিকে একটু উল্টোপাল্টা কথা বলে, তাই না, যে এটা চাইলে গান্ধীজি হয়তো বের করতে পারতো। এটা অনেক কন্ট্রোভার্সি আছে, ঠিক আছে, অনেকে মানে এদিকটাও বলে, অনেকে উল্টো দিকটাও বলে যে সম্ভব ছিল না। সুতরাং যাই হোক, এই জায়গাটা হয়েছিল, এই সময় কিন্তু গান্ধীজিকে কালো পতাকা দেখানো হয়েছিল।
ঠিক আছে? এটা খুব খুব একটা মানে মানে সেনসিটিভ জায়গা। ঠিক আছে? এই জায়গাটা যত পড়বে তত ডিপে ঢুকে যাবে আর কি। অনেক কন্ট্রোভার্সিয়াল জায়গা। শুধু এইটুকু কথার মধ্যে একটা বই লিখে ফেলা যায় আর কি। যাই হোক, চলো। 1931 সালে কি হচ্ছে? দ্বিতীয় গোলটেবিল বৈঠক হচ্ছে। গান্ধীজি গেল। ঠিক আছে? এখানে মানে বলেই রেখেছি যাবো। সুতরাং গান্ধীজি গেছে, নাইডু গেছে, কংগ্রেসের অনেকে গেছে। ঠিক আছে? কিন্তু কোনো চুক্তিই পছন্দ হয়নি। গান্ধীজি ফিরে এসে আবার আইন অমান্য আন্দোলন শুরু করে এবং আবার গ্রেপ্তার হয়। বোঝা গেল? এরপর কি হচ্ছে? 1932 সাল। ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি লাগু করে দেয়। ঠিক আছে? আর গান্ধীজি এই সময় জেলে বন্দি আছে। কোন জেলে? পুনার জারবেদা জেল। এবং এই জারবেদা জেলে গান্ধীজি কি করছে? অনশন শুরু করে দিচ্ছে। নেক্সট 25শে সেপ্টেম্বর কি হচ্ছে? গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে হচ্ছে পুনা চুক্তি। জারবেদা জেলের ভিতরেই, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে কি হচ্ছে? ওই 32 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক হচ্ছে। গান্ধীজি তাতেও যায়নি। যাই হোক, এরপরে ইনফরমেশন কি? 1939 সাল, যেখানে সুভাষচন্দ্র বোস দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হচ্ছে। কোথায়? ত্রিপুরী অধিবেশন, তাই না? 1938-এ হয়েছিল হরিপুরা অধিবেশন, আর 1939 হচ্ছে ত্রিপুরী অধিবেশন, যেখানে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের দ্বিতীয়বারের জন্য সভাপতি হচ্ছে। কিন্তু গান্ধীজির যে মনোনীত প্রার্থী ছিল পট্টবী সীতারামাইয়া, তাকেই হারিয়ে দিয়েছে সুভাষ। বোঝা গেল? তো যেহেতু গান্ধীর পছন্দের লোক ইনি, তাই জন্য গান্ধীজি ব্যাপারটাকে ঠিকঠাকভাবে দেখছিল না, তাই না? তো গান্ধীজি এরকমও স্টেটমেন্ট দিয়েছে যে পট্টবিজ ডিবেট ইজ মাই ডিফিট, মানে পট্টবীর হার মানে আমার নিজের হার। তো সুতরাং তখন তো কংগ্রেসের সবাই ম্যাক্সিমাম মানে গান্ধীজিকেই ফলো করতো। তো কংগ্রেসে সুভাষচন্দ্র বোস একটু কোণঠাসা হয়ে যায়। তাই জন্য কি করে? সুভাষচন্দ্র বোস কংগ্রেস ত্যাগ করে এবং মানে সভাপতি পদ থেকে ত্যাগ করে এবং কংগ্রেসই পুরো ত্যাগ করে দেয়। বোঝা গেল? এরপর 1942 সালে হচ্ছে ক্রিপস মিশন। ঠিক আছে? স্যার স্ট্যাফোর্ড ক্রিপস আর কি ক্রিপস মিশন নিয়ে ভারতও আসে। এবং ক্রিপস মিশনের প্রস্তাবগুলো দেখে গান্ধীজি আর কি হাসছিল আর কি, মানে হাসা ছাড়া আর উপায় ছিল না। উনি বলেছিল এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক। এটা মহাত্মা গান্ধী বলছে ক্রিপস মিশনের প্রস্তাব শুনে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো। প্রশ্ন এইভাবেই আসে যে ক্রিপস মিশনের প্রস্তাবের এগেনস্টে গান্ধীজি কি বলে। যাই হোক, এরপর কি হচ্ছে? 8ই আগস্ট কি হচ্ছে? ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হচ্ছে এবং 9ই আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের শুরু হচ্ছে। ঠিক আছে? এই সময় যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল চার্চিল, চার্চিল অ্যাকচুয়ালি 1940 থেকে 1945 পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল। এই চার্চিল গান্ধীজিকে বলেছিল হাফ নেকেড ফকির। বুঝতে পারলে? অর্ধনগ্ন সন্ন্যাসী। ঠিক আছে? এরম টাইপের একটা কথা বলেছিল, অর্ধনগ্ন ফকির, তাই না? তো গান্ধীজি এই ভারত ছাড়ো আন্দোলন নিয়ে কি বলেছিল? ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে। যাই হোক, ভারত ছাড়ো আন্দোলন শুধুমাত্র মানে মানে দেশীয় স্তরে হয়েছে তা নয়, আমাদের ছোট ছোট অনেকভাবে হয়েছে, তাই না? ঠিক যেমন তমলুক, যেটা বর্তমানে মেদিনীপুর, ওখানে গান্ধীবুড়ি বলা হতো কাকে? মাতঙ্গিনী হাজরাকে। কেন? না, তমলুকে ভারত ছাড়ো আন্দোলন মাতঙ্গিনী হাজরা লিড করেছিল। বোঝা গেল? অনেক বৃদ্ধা মহিলা ছিল। তারপর দেখো 6 জুলাই 1944 সাল, গান্ধীজিকে ফাদার অফ নেশন উপাধি দিচ্ছে। কে দিচ্ছে? সুভাষচন্দ্র বোস রেডিও মারফত। তোমরা বলবে কোথা থেকে দিয়েছিল। ঠিক আছে? সুভাষচন্দ্র বোস রেডিও থেকে ব্রডকাস্টিং করতো। তোমরা কমেন্ট বক্সে বলবে কোথা থেকে বলেছিল গান্ধীজিকে ফাদার অফ নেশন, মানে জাতির পিতা বা জাতির জনক। ঠিক আছে? যাই হোক, তারপর 1946 সালে কি হচ্ছে? গান্ধীজির নোয়াখালীতে অনশন। দেখো 1946 সালে কি হচ্ছে? আমাদের এই বেঙ্গলে আর কি হিন্দু মুসলমান দাঙ্গা লেগা শুরু হয়ে যায়। ভয়ঙ্কর দাঙ্গা শুরু হয়। তোমরা অনেকে গোপাল পাঁঠার নাম সার্চ মারবে। গোপাল পাঁঠার ভূমিকাও এখানে অনেক মানে মানে এ ছিল আর কি। খুব মানে ইন্টারেস্টিং ছিল। মানে ইন্টারেস্টিং বলবো না, মানে মানে পাঁঠার খুব মানে সক্রিয় ভূমিকা ছিল। ঠিক আছে? এই দাঙ্গা থেকে আর কি মানুষজনকে রেহাই করার জন্য। বুঝতে পারলে? মানে খুব পজিটিভ দিক থেকে বলছি আমি। তো যাই হোক, তো নোয়াখালীতে এখানে প্রচণ্ড দাঙ্গা লেগে যায়। তো দাঙ্গা লেগে যায় কি হয়? গান্ধীজি সব ছেড়ে ছেড়ে চুড়ে শেষ বয়সে প্রায় নোয়াখালীতে এসে অনশন শুরু করে এবং দাঙ্গা আটকে যায় ওখানে। বুঝতে পারলে? আমরণ অনশন করেছিল এখানে। তো যাই হোক, তার 2 বছর পরই আর কি 30শে জানুয়ারি 1948 সালে গান্ধীজির হত্যা হচ্ছে। কে করছে? নাথুরাম গডসে। ঠিক আছে? গান্ধীজিকে হত্যা করছে এবং এই দিনটাই 30শে জানুয়ারি আমরা শহীদ দিবস হিসাবে পালন করি। বোঝা গেল? তো এই হচ্ছে গান্ধীজি নিয়ে পুরো ক্লাস আমার। আমি চেষ্টা করেছি একদম শর্টে, অথচ সব কম্প্যাক্ট পুরো সব কিছু দিয়ে দেওয়ার এখানে। ঠিক আছে? গান্ধীজি যেগুলোর সাথে জড়িত ছিল আমি সব এখানে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা কথা এখানে ইম্পর্টেন্ট। তোমরা দেখবে এখানে এমন একটা কথা নেই যেটা পরীক্ষায় আসেনি। সুতরাং এতক্ষণ যারা দেখলে তারা আশা করি ভালো লেগেছে তাদের। আর যদি মাথায় ঢুকবে না, যারা আমি জানি যারা প্রথম প্রথম দেখছো আর কি, পুরোটা দেখলে মাথা যন্ত্রণা করবে। তো এটা বারবার দেখবে, আস্তে আস্তে ঢুকে যাবে। একবার মাথায় সেটেল হয়ে গেলে কিন্তু পুরো ফিক্স হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে? তখন দেখবে জিনিসটা খুব ভালো লাগতে শুরু করেছে।
বোঝা গেল? তো পরীক্ষার জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট, তোমার ভালো লাগুক বা না লাগুক এটা তোমাকে জানতে হবেই। বোঝা গেল? এত কটা ইনফরমেশন শুধু গান্ধী নয়, গান্ধী রিলেটেড বা আরও আশেপাশের ইনফরমেশনগুলো সব কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বোঝা গেল? তো আশা করি এই সমস্ত ইনফরমেশনগুলো আগামীতে তোমাদের যে পরীক্ষা আসছে আর কি, ফুড এসআই, মিসলেনিয়াস ক্লার্কশিপ, তারপর কেপিএসআই, সমস্ত পরীক্ষা তোমাদের কাজে লাগবে। তো এই ছিল আজকে আমার বিষয়বস্তু, এই ছিল ক্লাস। তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক মারবে, আর বন্ধুদের মধ্যে পারলে একটু শেয়ার করবে, ঠিক আছে? আমার একটু সাবস্ক্রাইবার একটু বাড়তে হবে, সাবস্ক্রাইবার হয়ে গেছে, একটু টাইমটা যদি একটু বাড়ে তাহলে আমার চ্যানেলটা একটু মনিটাইজ হয়ে যায়, বুঝতে পারলে? তো পরিশ্রমের সার্থকতা যাতে পায় আর কি, সেই চেষ্টাই আমি করছি। তো তোমরাও একটু করো, পারলে একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। তো এই ছিল বক্তব্য, দেখা হবে পরের ক্লাসে। স্টে টিউন অ্যান্ড বাই।